Dear audience, welcome to Accounting School. আজকে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 2 দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব। প্রথমে দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। The basic accounting equation is the fundamental to double entry bookkeeping system which indicates the relationship between what an entity owns and owes to. আমরা সবাই জানি বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস স্টক হোল্ডার ইকুইটিস, where asset is economic resources owned by a business, liability is the financial obligation or debts of a business, stockholder equity is owner's claim on the assets of a business. আমরা যদি এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখি তাহলে এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে a is equal to l plus c minus d plus r minus e, where a is equal to assets, l means liabilities, c means capital, d means dividend, r means revenues, e means expenses. আমরা এবার এই এক্সটেন্ডেড ক্যাপিটাল অ্যাকাউন্টিং ইকুয়েশনের পার্ট ওয়াইজ এটা ডেবিট এবং ক্রেডিটের কি ইমপ্লিকেশন সেটা দেখব। আমরা প্রথমে যদি এক্সপেন্স দেখি, দ্যাট মিন্স এক্সপেন্স যদি একটা পার্টিকুলার পিরিয়ডে ইনক্রিজ হয় তাহলে সেটা ডেবিট হয়, আর যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট হয়। রেভিনিউ যদি একটা পার্টিকুলার পিরিয়ডে ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট হয়, আর ডিক্রিজ হলে ডেবিট হয়। রেভিনিউ থেকে এক্সপেন্স যখন বেশি হবে তখন নেট ইনকাম হবে, আর যদি এক্সপেন্স রেভিনিউ থেকে বেশি হয় তাহলে হবে নেট লস। দ্যাট মিন্স ওই পিরিয়ডে যদি আমার রেভিনিউজ এক্সপেন্স থেকে বেশি হয় তাহলে নেট ইনকাম ইনক্রিজ হয়, দ্যাট মিন্স নেট ইনকাম ক্রেডিট হয়, আর যদি ডিক্রিজ হয় নেট ইনকাম ডেবিট হয়। এবার নেট ইনকাম থেকে দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা ফান্ডে টাকা যায়। একটা যে মালিকরা যে পোর্শনটা উইথড্র করে, দ্যাট মিন্স ডিভিডেন্ড হিসাবে মালিকরা যে পোর্শনটা নিয়ে যায়, এই ভাগে একটা যায়, আর একটা সরাসরি রিটেন আর্নিংয়ে চলে যায়। রিটেন আর্নিংয়ে গিয়ে ইকুইটিতে যোগ হয়। তো ডিভিডেন্ড যদি ওই ডিউরিং দ্য পিরিয়ডে নেট ইনকাম থেকে যদি কোনো ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে নেট ইনকামের যে ক্লোজিং ব্যালেন্স থাকে সেটা ডিক্রিজ হয়, অ্যাট দ্য সেম টাইম ডিভিডেন্ডটা ইনক্রিজ হয়, দ্যাট মিন্স ডেবিট ব্যালেন্স ডিভিডেন্ড হয়। আর যদি ওই পিরিয়ডে ডিভিডেন্ডের ডিক্রিজ হয় তাহলে ডিভিডেন্ডের ক্রেডিট ব্যালেন্স হয়। আর ডিভিডেন্ড দেওয়ার পরে বাকি যেই অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা রিটেন আর্নিংয়ে চলে যায়। যদি রিটেন আর্নিং নেট ইনকামের কারণে যদি রিটেন আর্নিং ইনক্রিজ হয় তাহলে রিটেন আর্নিংয়ের ক্রেডিট ব্যালেন্স হয়, আর যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট ব্যালেন্স হয়। ইকুইটির আরেকটা পোর্শন থাকে, সেই পোর্শনটা হচ্ছে ক্যাপিটাল কন্ট্রিবিউশন। ক্যাপিটাল কন্ট্রিবিউশন যদি একটা পিরিয়ডে যদি ইনক্রিজ হয় তাহলে ক্যাপিটাল কন্ট্রিবিউশন ক্রেডিট হয়, আর যদি ডিক্রিজ হয় তাহলে ক্যাপিটাল কন্ট্রিবিউশন ডেবিট হয়। যদি ইনক্রিজ হয় ক্রেডিট হয়, আর যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট হয়। দেন হচ্ছে লাইবিলিটিস, দ্যাট মিন্স এল। লাইবিলিটিস যদি ওই কোনো ট্রানজ্যাকশনের মাধ্যমে লাইবিলিটিস যদি ইনক্রিজ হয় তাহলে লাইবিলিটিস ক্রেডিট হবে, আর যদি ডিক্রিজ হয় তাহলে লাইবিলিটিস ডেবিট হবে। অ্যাসেট এ, দ্যাট মিন্স অ্যাসেট যদি একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে ইনক্রিজ হয় তাহলে ডেবিট হবে, আর যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট হবে। এবার আমরা অ্যাসেট সম্পর্কে জানব। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী an asset is a resource controlled by the entity as a result of past events from which future economic benefits are expected to flow the entity. এই সংজ্ঞাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এই সংজ্ঞা যদি আমরা ভাগ করি তাহলে কি দ্বারা ইকোনমিক রিসোর্সেস কন্ট্রোল বাই দ্য এন্টিটি একটা ভাগ, দুইটা ভাগ হচ্ছে রেজাল্টস অফ পাস্ট ইভেন্ট, তিন নম্বর হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট আর এক্সপেক্টেড টু ফ্লো দ্য এন্টিটি। আর এটাকে যদি ক্লাসিফাই করি আমরা মেনলি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে লং টার্ম অ্যাসেট অর ফিক্সড অ্যাসেট। লং টার্ম অ্যাসেট অর ফিক্সড অ্যাসেটকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা ইনটেনজিবল অ্যাসেট আর একটা টেনজিবল অ্যাসেট। বাট আমরা যদি কনভার্টিবিলিটির ভিত্তিতে ভাগ করি, যে ক্যাশটা কত তাড়াতাড়ি কনভার্ট করা যাবে, ক্যাশে যে কোনো অ্যাসেটকে ক্যাশে কত তাড়াতাড়ি কনভার্ট করা যাবে, সেই কনভার্টিবিলিটির ভিত্তিতে ভাগ করলে দুই ভাগ, একটা কারেন্ট অ্যাসেট একটা নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটটা হচ্ছে হুইচ ইজ ক্যান বি কনভার্ট ইনটু ক্যাশ উইথিন 1 year। এক্সাম্পল হিসাবে যদি বলি তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স। নন কারেন্ট অ্যাসেট হুইচ ইজ নট পসিবল টু কনভার্ট ইনটু ক্যাশ উইথিন 1 year। এটার এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি তাহলে দাঁড়ায় ল্যান্ড, বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট, ভেহিকেলস, ফার্নিচার, পিকচার। অ্যাট দ্য সেম টাইম ইনটেনজিবল অ্যাসেটগুলো নন কারেন্ট অ্যাসেটের মধ্যেই পড়ে। এবার ফিজিক্যাল এক্সিস্টেন্স অনুযায়ী
আমরা অ্যাসেটকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা টেনজিবল অ্যাসেটস আর একটা ইনটেনজিবল অ্যাসেটস। টেনজিবল অ্যাসেটসগুলো হচ্ছে যেগুলো ফিজিক্যাল সাবস্টেন্স আছে, এগুলো হচ্ছে টেনজিবল অ্যাসেট। এগুলো ফিক্সড অ্যাসেটের মধ্যে নন কারেন্ট অ্যাসেট টেনজিবল, যে ল্যান্ড, বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট, ভেহিক্যাল, ফার্নিচার, পিকচার, কম্পিউটার্স, এগুলো ফিজিক্যাল সাবস্টেন্স আছে, এগুলো হচ্ছে টেনজিবল অ্যাসেটস। আর ইনটেনজিবল অ্যাসেটস হচ্ছে আইডেন্টিফাইয়েবল নন মনিটারি অ্যাসেটস উইদাউট ফিজিক্যাল সাবস্টেন্স। দ্যাট মিনস সফটওয়্যার, রয়্যালটি, প্যাটেন্ট, কপিরাইট, ফ্র্যাঞ্চাইজেস, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটস। এবার আমরা যদি টোটাল অ্যাসেট এবং নেট অ্যাসেটের যেই কনসেপ্টটা সেটাকে যদি দেখি, টোটাল অ্যাসেটটা হচ্ছে আমরা ইকুয়েশানে যেটা পাইছিলাম যে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। সেক্ষেত্রে টোটাল অ্যাসেট মানেই হচ্ছে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আর আমরা যদি নেট অ্যাসেট কনসেপ্টটা বুঝতে চাই, নেট অ্যাসেটটা হচ্ছে দ্য রেসিডুয়াল ভ্যালু অফ অ্যাসেটস আফটার ডিডাক্টিং অল অফ ইটস লাইবিলিটিস। দ্যাট মিনস টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটিস হচ্ছে নেট অ্যাসেট। এখন আমরা লাইবিলিটি বুঝবো। A present obligation arising from the past event, the settlement of which expected to result in an outflow from the entity of resources embodying economic benefit। এখানে যদি আমরা ভাগ করি, যে এটাও তিনটা ভাগ করতে পারি। এটা হচ্ছে একটা অব্লিগেশন যেটা অ্যারাইজ হয় পাস্ট ইভেন্ট থেকে, আর এটার সেটেলমেন্ট করতে গিয়ে আমার ইকোনমিক রিসোর্সের আউটফ্লো হবে। এটা হচ্ছে লাইবিলিটি। লাইবিলিটির ক্লাসিফিকেশন যদি করি, তারপর দাঁড়াবে কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি, আর IS 37-এ কন্টিনজেন্ট লাইবিলিটি। কন্টিনজেন্ট লাইবিলিটি থাকবে। কারেন্ট লাইবিলিটি হচ্ছে ডেপ্ট অফ এ বিজনেস দ্যাট মাস্ট বি পেইড উইথিন 1 year। মানে একটা বিজনেসের যে অব্লিগেশন থাকে, এই অব্লিগেশনটা 1 ইয়ারের মধ্যে পেড করতে হয়, সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটিস আর অব্লিগেশন লিস্টেড অন দ্য ব্যালেন্স শিট হুইচ আর নট পেয়েবল উইথিন 1 year। কারেন্ট লাইবিলিটির আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, অ্যাকাউন্ট পেয়েবল, এক্রিউড এক্সপেন্স, পেরোল লাইবিলিটি, ডেফার্ড রেভিনিউ, রিফান্ডেবল অ্যাডভান্স, কারেন্ট পোর্শন অফ লোন, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটি। নট কারেন্ট লাইবিলিটি হচ্ছে যে আর অব্লিগেশন লিস্টেড অন দ্য ব্যালেন্স শিট হুইচ আর নট পেয়েবল উইথিন 1 year। 1 ইয়ারের মধ্যে যেগুলো আমার পেমেন্ট করতে হবে না, এগুলো হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি। এটার এক্সাম্পল হতে পারে হচ্ছে যে লোনের যে পোর্শনটা আমরা 1 ইয়ারে ওভার দ্য 1 ইয়ারের পরে পেমেন্ট করতে হবে, অথবা বন্ড অথবা মর্টগেজ, এগুলো নন কারেন্ট লাইবিলিটির এক্সাম্পল। এবার হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি। Contingent liability is the possible obligation that may arise from the past event and its existence will be confirmed only by occurrence or non-occurrence of a future events, not wholly within the control of the entity. That means আমার ফিউচারে কোনো একটা ঘটনা ঘটবে, সেই ঘটনা ঘটা বা না ঘটার উপর ডিপেন্ড করে যদি প্রতিষ্ঠানের কোনো লাইবিলিটি বা অব্লিগেশন তৈরি হয়, তখন সেটা হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি। আমি ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওতে বলেছিলাম যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যেটা 2010 সালে রিভিশন হয়েছিল, সেটা পরবর্তীতে আবার 2018 সালে রিভিশন হয়েছিল। সেই 2018 সালের রিভিশনে অ্যাসেট এবং লাইবিলিটির ডেফিনেশানে একটু পরিবর্তন আনা হয়েছিল। প্রিভিয়াসলি যে ডেফিনেশনটা ছিল, এ রিসোর্স কন্ট্রোল বাই এন্টিটি অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট অ্যান্ড ফ্রম হুইচ ফিউচার ইকোনমিক বেনিফিট আর এক্সপেক্টেড টু ফ্লো টু দ্য এন্টিটি। এই বছর যেটা করা হয়েছে, 2018 সালে যে পরিবর্তন করা হয়েছে, সেই পরিবর্তনের মধ্যে যেটা করা হয়েছে, দ্য ইকোনমিক রিসোর্সেস, যেই আমি যে তিনটা ভাগে ভাগ করেছিলাম, যে ইকোনমিক রিসোর্স এটা ফার্স্ট ইভেন্ট থেকে অ্যারাইজ হয়, আর এটা ফিউচার ইকোনমিক বেনিফিট প্রোভাইড করে, তিনটা ভাগে যে ভাগ করেছিলাম, তার মধ্য থেকে আমার ইকোনমিক রিসোর্সটাকে আলাদা করে ডিফাইন করা হয়েছে। দ্যাট মিনস এখন যেটা দাঁড়ায় যে প্রেজেন্ট ইকোনমিক রিসোর্সেস কন্ট্রোল বাই দ্য এন্টিটি অ্যাজ এ রেজাল্ট অফ ফার্স্ট ইভেন্ট। তারপরে ইকোনমিক রিসোর্সটাকে আলাদা করে ডিফাইন করা হয়েছে। ইকোনমিক রিসোর্স সম্পর্কে তারা বলেছে যে এই যে রাইট দ্যাট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু প্রডিউস ইকোনমিক বেনিফিট, যে রিসোর্সগুলোর ইকোনমিক বেনিফিট প্রডিউস করার পোটেনশিয়ালিটি আছে, সেটাই হচ্ছে ইকোনমিক রিসোর্স। লাইবিলিটিতে যেটা ছিল, প্রেজেন্ট অব্লিগেশন যেটা ছিল, এই অব্লিগেশনকে ডিফাইন করা হয়েছে। ডেফিনেশনটা যেটা ছিল আগে, যে প্রেজেন্ট অব্লিগেশন টু দ্য এন্টিটি ট্রান্সফার অ্যান্ড ইকোনমিক রিসোর্সেস এজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট, জাস্ট তার পরবর্তীতে অব্লিগেশনকে ডিফাইন করা হয়েছে। অ্যান অব্লিগেশন ইজ এ ডিউটি অর রেসপন্সিবিলিটি দ্যাট দ্য এন্টিটি হ্যাজ নো প্র্যাকটিক্যাল এবিলিটি টু অ্যাভয়েড। দ্যাট মিনস যে অব্লিগেশনগুলোকে আমার কোনো প্রতিষ্ঠানের অ্যাভয়েড করার কোনো সুযোগ থাকে না,
সেইগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য অব্লিগেশন, এবং এই অব্লিগেশনগুলোর কারণে যদি প্রতিষ্ঠানের ইকোনমিক রিসোর্সের আউটফ্লো হয় সেটাই হচ্ছে লাইবিলিটি। এবার হচ্ছে ইকুইটি আইটেম। আমরা ভিডিওর প্রথম দিকে দেখেছিলাম যে স্টক হোল্ডার ইকুইটির দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ক্যাপিটাল কন্ট্রিবিউশন আর একটা হচ্ছে রিটেন আর্নিং। ক্যাপিটাল কন্ট্রিবিউশনটা হচ্ছে মালিক যেই পোর্শনটা বিজনেস স্টার্ট করার সময় বা পরবর্তীতে সময় সময় যেই পোর্শনটা বিজনেসে কন্ট্রিবিউশন করে, এটা হচ্ছে ক্যাপিটাল কন্ট্রিবিউশন। আর রিটেন আর্নিংসটা হচ্ছে বিজনেসের অপারেশন করার পর অপারেশনের মাধ্যমে ইনকাম এবং এক্সপেন্সের মাধ্যমে যেই এক্সেস যেইটা থাকে সেটাই হচ্ছে রিটেন আর্নিং। রিটেন আর্নিংয়ের মধ্যে আমরা দুইটা পার্ট করেছিলাম, একটা হচ্ছে নেট ইনকাম ও লস আর একটা হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড পেমেন্ট করার পরে ডিভিডেন্ড পেমেন্ট করা হচ্ছে নেট ইনকাম থেকে। এবার নেট ইনকামের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে এক্সপেন্স। আমি পূর্বে আলোচনা করেছিলাম যে ইনকাম যদি এক্সপেন্সকে এক্সিট করে তখন সেটা নেট ইনকাম সারপ্লাস, আর এক্সপেন্স যদি ইনকামকে এক্সিট করে তখন এটা নেট ইনকাম ডেফিসিট। ইনকামের জেনারেল ব্যালেন্স নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, আর এক্সপেন্সের নর্মাল ব্যালেন্স হচ্ছে debit balance. If you have any question regarding this video, you can ask me in comment section. I will try my best to answer every question. Thanks for watching.